অর্ঘ্য দরজাটা ভালো করে লক্ষ্য করলেন। ভিতরে ছিটকিনিটা ভাঙা, বোঝাই যাচ্ছে সেটিকে বলপূর্বক খোলা হয়েছে। ঘরে আসবাবপত্র বলতে একটি রাজকীয় খাট, শৌখিন নকশা করা আলমারি, আরও কিছু খুঁটিনাটি জিনিসপত্র, কিন্তু সবকিছুই পরিপাটি করে গোছানো। স্যাঁতস্যাঁতে মেঝে, আর ঘরের ঠিক মাঝ বরাবর মেঝেতে চক দিয়ে আঁকা একটি মানুষের ছাপ। মুখার্জি বাড়িকে ঘিরে ধীরে ধীরে দানা বাঁধছে একটা রহস্য, একটা খুন, বন্ধ ঘরের ভেতরে একটা অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। কিন্তু কি করে সম্ভব এটা? অর্ঘ্য সেন কি পারবেন এই রহস্যের উদ্ঘাটন করতে? সমস্ত ঘটনা জানতে শুনে নিন আজকের গল্প। হ্যালো, শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্টস মুখার্জি বাড়ির হত্যা রহস্য। পাশের ঘরের ড্রয়িং রুম থেকে ভেসে আসছে টেলিভিশনের আওয়াজ। কলকাতার এক অভিজাত অঞ্চলে ঘটে যাওয়া একটি খুনের ঘটনায় পুরো শহর তোলপাড়। সৌমেন মুখার্জি, শহরের একজন প্রভাবশালী ব্যবসায়ী, তার নিজের বাড়ির ভেতরে খুন হয়েছেন, এবং সেই সময় ঘরের দরজা জানা যায় ভেতর থেকে বন্ধ ছিল। ক্রমশ পুলিশের কাছে এই ঘটনাটি রহস্যময় হয়ে উঠছে। যতটুকু ভাষা শব্দ কানে আসছে তাতে পুরো ঘটনাটা বোঝা না গেলেও একটা বিশেষ জরুরি ঘটনার কথা যে প্রচারিত হচ্ছে তা বোঝা যাচ্ছে। নিউজ রিপোর্টারের খবর পড়া শেষ হতে না হতেই বিনায়ক তড়িঘড়ি করে ঘরে প্রবেশ করল। হাতে একটা পত্রিকা, তাড়াহুড়োতে কাগজটা একদম কুঁচকে গেছে। গোয়েন্দা অর্ঘ্য সেন তার ঘরে বসে রোজকার মতো গরম চা উপভোগ করছিলেন, কিন্তু কপালে তার ঈষৎ চিন্তার ভাঁজ। অর্ঘ্য, এই কেসটা দেখো তো, একটা বন্ধ ঘরের মধ্যে খুন, আর পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। রহস্য ভেদ করার চেষ্টা করছেন তারা, তাই তো? তুমি জানলে কি করে? জানোই তো, আমার কানে সব ধরা পড়ে। আর আজকে সকাল থেকে এই সব জায়গায় একটি কথাই তো আলোচনা হচ্ছে। কিন্তু বন্ধ ঘরের মধ্যে খুন, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। পেপারে কি লিখেছে সেটা একবার বিস্তারিত বলো তো। চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখলেন অর্ঘ্য। বিনায়ক তার ঠিক পাশে চেয়ারে বসে খবরের কাগজটা মেলে ধরলেন এবং খুব নিরীক্ষণ করে খবরটি পড়তে শুরু করলেন। সৌমেন মুখার্জি তার নিজের ঘরেই খুন হয়েছেন। তদন্তে জানা গিয়েছে যে ঘটনাটি ঘটবার সময় দরজা জানালা সব ভেতর থেকে লক ছিল। তার স্ত্রী কৃষ্ণা মুখার্জি পুলিশকে জানিয়েছেন যে রাত 11টায় তিনি স্বামীর চিৎকার শুনেছিলেন। চিৎকার শুনে ছুটে যেতেই লক্ষ্য করেন যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেই দেখেন যে সৌমেন মুখার্জির নিথর দেহ মেঝেতে পড়ে আছে। আর পুলিশ কি বলছে? কোনো রকম প্রমাণ পাওয়া গেছে? লিখছে যে খুনের কোনো অস্ত্র উদ্ধার হয়নি। খুনের সম্ভাব্য কারণ আর কিভাবে ঘর বন্ধ অবস্থায় এই ঘটনা ঘটলো তা এখনো ধোঁয়াশা। চলো বিনায়ক, আর বসে থেকে লাভ নেই, আমাদের কাজ শুরু করতে হবে। ঠিকানাটা নোট করে নাও। বিনায়ক মাথা নেড়ে সম্মতি জানায় এবং তারা বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। মিনিট 20 গাড়ি চলার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটা বেশ পুরনো, প্রাচীরের কিছু কিছু জায়গায় ইট ক্ষয়ে পড়েছে। সমস্ত পরিবেশটাই বেশ ভারগ্রস্ত। তারা দরজায় ধাক্কা দিতেই সেটা খুলে গেল। সম্ভবত ভেতরে কিছু লোকজন রয়েছে। তারা আসার সময় একটি জিপকে দেখেছিল বাড়ি থেকে বেশ কিছু দূরে দাঁড়িয়ে থাকতে। বাইরে থেকে বাড়িটা দেখতে পুরনো লাগলেও অভ্যন্তরের কারুকার্য দেখে বোঝা যায় বেশ অবস্থা সম্পন্ন লোকের বাড়ি। বেশ দামি মার্বেল পাথরের মেঝে, প্রতিটা পিলার সুন্দর করে খোদাই করা। তারা কিছুটা ভিতরে প্রবেশ করতেই একটা কান্নার আওয়াজ তাদের দিকে ভেসে এলো। শব্দের উৎস অনুসরণ করে তারা এগিয়ে চললেন। সেখানেই তারা মুখোমুখি হলেন ইন্সপেক্টর দাসের সঙ্গে। তাদের ঘটনাস্থলে দেখে দাসবাবু অবাক হয়ে যান
এইরকমই কিছু একটা ঘটবার তিনি অনুমান করছিলেন। আরে সেনবাবু যে, কি সৌভাগ্য! আসুন আসুন আসুন। শুনেছেন নিশ্চয়ই ঘটনা, খুবই গুরুতর পরিস্থিতি। আপনাদের আগমন আমাদের কাছে তো অতল সমুদ্রে একদম কুল খুঁজে পাওয়ার মতো ব্যাপার। আপনি এই কেসে সাহায্য করলে আমাদের কাজে অনেক সুবিধা হবে বলে মনে হয়। খবর শুনেই তো চলে এলাম, ভাবলাম আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে চলুন, কাজ শুরু করা যাক। খুনটিটি কোন ঘরে হয়েছে, জায়গাটা দেখানো যায়? অবশ্যই, আসুন, আপনাদের দেখানো যাক। ইন্সপেক্টর তাদের সিঁড়ি ভেঙে রাস্তা দেখিয়ে দিয়ে নিয়ে এলেন দোতলার একটি ঘরে। ঘরটি আপাতত তালা বন্ধ ছিল। দাসবাবু তালাটা খুলে দিলেন এবং তার সাথে সাথে একটা চাপা গন্ধ এসে নাকে লাগলো। ঘরটি খুবই ছোট, জানলাগুলি বন্ধ, ঘষা কাচ দিয়ে ক্ষীণ আলো ঘরে প্রবেশ করেছে। অর্ঘ্য দরজাটা ভালো করে লক্ষ্য করলেন। ভিতরে ছিটকিনিটা ভাঙা, বোঝাই যাচ্ছে সেটিকে বলপূর্বক খোলা হয়েছে। ঘরে আসবাবপত্র বলতে একটি রাজকীয় খাট, শৌখিন নকশা করা আলমারি, আরও কিছু খুঁটিনাটি জিনিসপত্র, কিন্তু সব কিছুই পরিপাটি করে গোছানো। স্যাঁতস্যাঁতে মেঝে, আর ঘরের ঠিক মাঝ বরাবর মেঝেতে চক দিয়ে আঁকা একটি মানুষের ছাপ। বোঝাই যাচ্ছে মৃতদেহটি ঠিক এখানেই পড়েছিল। অর্ঘ্য সেন ঘরের চারিদিকে নিরীক্ষণ করতে করতে বলল, বডিটা কখন বার করা হলো? দেখুন, আসলে আমরা রাতেই খবরটা পাই, তারপরে ছুটে এলাম। অনেকক্ষণ তদন্ত করার পরও কোনো কিছুরই হদিশ আমরা পেলাম না। উপস্থিত সকলেরই বয়ান নেওয়া হলো, আর বডিটাও আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম। আমরা তারপর চলে গেছিলাম। ঘরে তালা বন্ধ ছিল, আর একজন পুলিশ মোতায়েন ছিল বাড়িতে। বুঝলাম। খুনির কাজ কিন্তু বেশ নিখুঁত বলে মনে হচ্ছে। কোনো ধরনের হাতাহাতির চিহ্ন নেই। আপনি বলছেন এর মাঝে ঘরে কেউ আসেনি, তাই তো? দাসবাবু মাথা নাড়লেন। দেওয়াল আলমারিতে সুন্দর করে সাজানো দামি শোপিসগুলোর দিকে অর্ঘ্য নজর রাখল। সত্যিই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আচ্ছা, খুনির উদ্দেশ্যটা কি হতে পারে বলুন তো? দেখুন, আমার যতদূর মনে হয় ব্যবসায়িক শত্রুতা অথবা ধরুন ব্যক্তিগত ঝামেলা, এগুলোই সম্ভাব্য কারণ। কিন্তু খুনটা করলো কে, তেমন কাউকেই তো আমার সন্দেহ হচ্ছে না। কারণ বাড়িতে তো শুধু কিছু চাকর আর তার স্ত্রী থাকেন। দেওয়াল আলমারির কোণে রাখা একটি ছবির দিকে দৃষ্টিপাত করতে করতে অর্ঘ্য চিন্তিত গলায় বলল, এই ছবিটা... আচ্ছা দাসবাবু, ছবিতে দাঁড়ানো দুজনকে দেখে চেনা যাচ্ছে। এটা তো বেশ পুরনো ছবি, তাই না? পুরুষ মানুষটি সৌমেন মুখার্জি, আর পাশের জন কি মিসেস মুখার্জি? না না না, মুখের আদল তো তা বলছে না। এক মিনিট। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে অবাক চোখে তাকিয়ে দেখতে দেখতে অর্ঘ্য বললেন, ঘড়ির ছোট কাঁটাটি 11-র ঘরে এবং বড় কাঁটাটি 12-র ঘরে দাঁড়িয়ে থেমে গেছে। ঘড়িটাকে স্পর্শ করার আগে আর চোখে ইন্সপেক্টর দাসের কাছে অর্ঘ্য অনুমতি নিলেন। তারপর ঘড়িটা দেওয়াল থেকে খুলে হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে থাকলেন। স্ট্রেঞ্জ। খবরের কাগজে ঠিক এই সময়টাই উল্লেখ ছিল। আসলে দরজা ভেঙে ঢোকার পর মিসেস মুখার্জি লক্ষ্য করেন ঘড়িতে 11টা বাজছে, কিন্তু পরিস্থিতির চাপে ওনারা এটা লক্ষ্যই করেননি যে ঘড়িটি চলা বন্ধ করে দিয়েছে। দাসবাবু, যদি কিছু না মনে করেন, ঘড়িটা কি আমি আমার সাথে নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমার তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন মিসেস মুখার্জির সাথে একটু কথা বলার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। ইন্সপেক্টর দাস দ্রুত গতিতে নিচে নেমে গেলেন এবং পিছু পিছু এলেন অর্ঘ্য ও বিনায়ক। নিচের তলার একটি ঘরে মিসেস মুখার্জি তার কিছু আত্মীয় স্বজনদের নিয়ে বসেছিলেন।
বড় সাহেব ডাকতেই ঘরের বাকি সদস্যরা ঘর ফাঁকা করে দেন। তারপরেই ডাক পড়ে মিস্টার সেন ও বিনায়ক বাবুর। অর্ঘ্য এবং বিনায়ক ঘরে প্রবেশ করতেই মিসেস মুখার্জির আতঙ্কিত ও বিধ্বস্ত মুখ লক্ষ্য করেন। তার মাথা চুল উস্কো খুস্কো, উদাসীনতা স্পষ্ট ছাপ তার পোশাকেও রয়েছে। যেন মনে হচ্ছে একটি ধ্বংসস্তূপ কোনো ক্রমে তার শেষ ইটটাকে মাটির সাথে খুব কষ্টে আটকে রেখেছে। আমি সত্যি বুঝতে পারছি না যে কে এমন করতে পারে। সৌমেন কখনো কারো ক্ষতি করেনি। আপনার কি মনে হয় আপনার স্বামীর কোনো শত্রু ছিল? ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিদ্বন্দ্বী ছিল ঠিকই, তবে তবে তা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এরকম অনেক ঘটনা ব্যবসায়ীদের জীবনে থাকে, কিন্তু কিন্তু এভাবে মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। কিছুক্ষণ সকলেই চুপ। মিসেস মুখার্জির ফোপানির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তারপর বিনায়ক সন্তর্পণে একটা প্রশ্ন করল। আচ্ছা, আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব কেউ কি আছেন যার সাথে সাম্প্রতিক সময়ে সৌমেনের ঝগড়া হয়েছে, বা পারিবারিক কোনো ঝগড়া, অশান্তি, এমন কিছু? না, তবে ঘোষাল বাবু আমাদের প্রতিবেশী। কিছুদিন আগে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। কি বিষয়? বিষয়টা আমি ঠিক জানি না, হয়তো ব্যবসা সম্পর্কিত কোনো বিষয় হবে। উনি ব্যবসার কথা আমাকে কোনোদিনও কিছু বলতে চাইতেন না, এমনকি জিজ্ঞাসা করলেও এড়িয়েই চলতেন। আচ্ছা, বিশেষ শত্রু হিসেবে আপনার কাউকে সন্দেহ হয়? মানে হয়তো সেই মানুষটির মধ্যে এমন কোনো কাজ করার প্রবণতা আছে? হ্যাঁ, সন্দেহের তালিকায় একজন আছেন। কিন্তু কিন্তু কি বলুন? কিন্তু তিনি খুন করতে পারেন না। পরিচয় কি সে ব্যক্তির? শোভন বাবু। তার সাথে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো সৌমেনের। কথা শেষে সকলে উঠে দাঁড়ালেন। অর্ঘ্য হাত জোড় করে মিসেস মুখার্জিকে বললেন, আমরা এখন আসি এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সহায়তা করার জন্য। আমরা যত শীঘ্রই সম্ভব আপনার স্বামীর খুনিকে ধরে উপযুক্ত শাস্তি দানের ব্যবস্থা করব। অর্ঘ্য সেন ঘর থেকে বেরিয়ে আসলেন এবং তার পিছু পিছু আসলেন ইন্সপেক্টর দাস ও বিনায়ক। বাড়ির বাইরে বেরিয়ে এসে দাসবাবু অর্ঘ্য সেনের দিকে জিজ্ঞাসু ভঙ্গিতে তাকিয়ে প্রশ্ন করলেন, তাহলে কি বুঝলেন সেনবাবু? এখনো পর্যন্ত বিষয়টা পুরোটাই ধোঁয়াশা। সবার সাথে কথা না বললে বিষয়টা গুছিয়ে উঠতে পারছি না। পোস্টমর্টম রিপোর্টটা দেখাটা জরুরি। বডিটা দেখতে পেলেও খুব ভালো হতো। হ্যাঁ, রিপোর্ট আশা করি সন্ধ্যার মধ্যে আমরা জানতে পারবো। ঠিক আছে, আপনি তদন্ত চালিয়ে যান। আমি কোনো রকম সংকেত পেলে আপনাকে জানাবো। এখন চলি। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। গাড়ির কাছে এসে ড্রাইভারকে নির্দেশ দিলেন। বিনায়ক, ঘোষালের বাড়ির অ্যাড্রেসটা লিখে নিয়েছো তো? ওটাই ওনাকে দাও। ঠিকানাটা দেখে নিয়ে ড্রাইভার গাড়ি স্টার্ট করলেন। দুটো গলির সামনেই তার বাড়ি। তখন প্রায় দ্বিপ্রহর। ঘোষাল বাবুর বাড়ির সামনে এসে দাঁড়াতেই সবাই লক্ষ্য করলেন একটি মহিলা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই মহিলার মুখটি প্রত্যক্ষ করা গেল না। তদন্ত সূত্রে জানা গিয়েছে ঘোষাল বাবু একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। বিয়ে থা করেননি, নিজের ল্যাবে বসেই বেশিরভাগ সময় কাটান। এই অসময়ে এতগুলো অযাচিত প্রাণীর আগমনে তিনি যে বিরক্ত হবেন এটাই খুব স্বাভাবিক ছিল। গেটটা ঠেসানো ছিল, ঠেলতেই খুলে গেল। সামনে বেশ কিছু রং বেরঙের ফুলের গাছ লাগানো, তার মধ্যে বেশ কিছু গাছ অচেনা। বাইরে থেকে অর্ঘ্য ডাক দিল, ঘোষালবাবু, ঘোষালবাবু, ভেতরে আছেন?
খুবই বিরক্তিকর একটা গলার স্বর শোনা গেল ভেতর থেকে। আহ, এই ভোর দুপুরে আবার কে এলো রে বাবা? একটু বাইরে আসলে যে খুব ভালো হতো ঘোষালবাবু। তা আপনি যদি চান আমরা ভেতরেও আসতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। সকলে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই বোঝা গেল ডান দিকের একটি ঘর থেকে তার গলা ভেসে আসছিল। সেটিকে অনুসরণ করে ভেতরে ঢুকতেই তারা ঘোষালবাবুকে দেখতে পেলেন। টেবিলে বসে তিনি কি যেন একটা পর্যবেক্ষণ করছেন। পিছনে যে কিছু মানুষ এসে উপস্থিত হয়েছে সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপই নেই। ঘোষালবাবু একটু টাইম দিতে পারবেন? এতক্ষণে ঘোষালবাবু মুখ তুলে তাকালেন। মুখের আদল দেখে বয়সটা অনুমান করা বেশ কঠিন। গোলগাল মুখ, চোখে একটি চশমা, গালের পাশে একটা ছোট্ট তিল রয়েছে। হঠাৎ মুখ ফিরে তাকাতে তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। এ কে 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 আপনারা? কে কে এসছেন আপনারা? চিন্তা নেই ঘোষালবাবু, আপনাকে আমরা গ্রেপ্তার করে নিয়ে যাব না। আচ্ছা, আপনি জানেন আপনার প্রতিবেশী মুখার্জিবাবুর মৃত্যু হয়েছে? ঘোষালবাবুর হতচকিত অবস্থা কেটে উঠতে বেশ সময় লাগলো। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, হ্যাঁ, এটা তো সমস্ত সংবাদপত্র এবং টেলিভিশনে প্রচার হচ্ছে, না জানার কোনো বিষয় তো নয়। আমিও প্রথমে খুবই আশ্চর্য হই এই দুঃসংবাদটি শুনে, কিন্তু আপনারা আমার কাছে কেন তা ঠিক বুঝলাম না। অর্ঘ্য সেন যেন কোনো কথার ভ্রুক্ষেপ না করেই সরাসরি একটা প্রশ্ন করে বসলেন। গত রাতে ঠিক 11টার সময় আপনি কোথায় ছিলেন? ঘোষালবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। একবার ঢোক গিলে নিয়ে তিনি বলে উঠলেন, তা 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 হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি কি ডিটেকটিভ নাকি? জেরা করতে এসেছেন বুঝি? না, তেমন কিছু না, আমি এমনিই জিজ্ঞেস করছিলাম। তার স্ত্রীর কথার মাধ্যমে আমরা আপনাকে সন্দেহের তালিকায় রাখছি এবং আপনাকে ইন্টারোগেশন করা আমাদের ডিউটির একটা পার্ট। আশা করি আপনার তাতে কোনো সমস্যা নেই। আমি সৌমেনের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক করেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু তা বলে আমি তাকে খুন করে দেব? ইজ নট দ্যাট ননসেন্স। সেটা ননসেন্স কিনা পরে দেখা যাবে। তবে আপনার তর্কের বিষয়টা কি ছিল? সে অনেক দিন আগের কথা। বাবুঘাটের কাছে আমার একটা প্লট ফাঁকা ছিল, সে জোর করে সেটা কিনতে চাইছিল। তারপর কি ঘটে? তারপর আবার কি, মুখে মুখে বেশ তর্ক হয়। তারপর কোনো সমাধান না পেয়ে আমি আইনি পদক্ষেপ নিই। ব্যাস, এই পর্যন্তই। তাহলে কেসটি কি আপনি জিতে যান? হ্যাঁ, এক প্রকার তাই বলতে পারেন। বেশ, আজকে আমরা উঠি। আবার দরকার পড়লে আপনার সাথে যোগাযোগ করে নেব। ঘোষালবাবু অবাক চোখে অর্ঘ্য সেনের ফেলে যাওয়া পথের দিকে চেয়ে থাকেন। তার মুখভঙ্গিতে অদ্ভুত এক প্রকার প্রতিচ্ছবি। সেই জায়গা থেকে বেরিয়ে বিনায়ক ও অর্ঘ্য সেন তাদের নিজেদের বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় বিনায়ক অর্ঘ্য সেনকে জিজ্ঞেস করল, কি বুঝছো? সব কিছু জট পাকিয়ে যাচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে কাউকে সন্দেহ হচ্ছে? আপাতত সকলেই আমার সন্দেহের তালিকায় রয়েছে। যা বুঝছি গোয়েন্দাবাবু, আপনার একটু মাথার এক্সারসাইজ দরকার। হ্যাঁ, তা যা বলেছ। কথা বলতে বলতে তাদের বাড়ি এসে পড়ায় তারা দুজনেই ইহ জগতে ফিরে আসেন। দূর থেকে তাদের পোষ্য সন্দেশের হাঁকডাক শুনতে পেয়ে তারা প্রায় দৌড়ে ঘরে প্রবেশ করে। ছোট্ট চারপাইটা বিনায়কের গায়ে লাফিয়ে উঠে পড়ে। তাদের খুনসুটি দেখতে দেখতে অর্ঘ্য সেন নিজের গবেষণার জায়গায় চলে যান। মনে মনে বলতে থাকেন, সমস্ত ইনফরমেশনগুলোকে এক জায়গায় সাজাতে হবে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে খুন আর ঘড়িটার থেমে যাওয়া কি সম্পর্ক? ইন্সপেক্টর আমাদের দেখে অতল সমুদ্রে পার দেখতে পেলেও আমি এখনো পর্যন্ত জলেই ঘুরপাক খাচ্ছি। পরের দিন সকালে বিনায়ক অর্ঘ্যর ঘরের দিকে যেতেই দেখেন আজ স্বভাব বিরুদ্ধে ভাবেই অর্ঘ্য সেন তাড়াতাড়ি উঠে টেবিলে বসে চা খাচ্ছে এবং পরনে বাইরের পোশাক। টেবিলের ওপর রাখা রয়েছে সেই ঘড়িটি, আর চারিপাশে ছড়ানো স্ক্রুড্রাইভার ও ব্যাটারি। এই কি ব্যাপার বলো তো? সাত সকালে উঠে এসব কি করছো? মনে হচ্ছে মিসেস মুখার্জির সাথে একবার কথা বলার দরকার আছে। তা হঠাৎ কেন?
কিন্তু তার আগে চলো শোভনবাবুর সঙ্গে একটু কথা বলে আসা যাক। কিছুক্ষণ পর একটি সরু গলির মোড়ে এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আসে। নিচে একটি ছোট্ট অফিস ঘর, সেখানে প্রবেশ করেন তারা। আপনি নিশ্চয়ই শোভনবাবু? হ্যাঁ, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। অর্ঘ শোভন বাবুর হাবভাব খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। একজন দক্ষ ব্যবসায়ী যেমন কথা বলে ঠিক তেমনই তার চালচলন। আসলে আমরা আপনার সাথে মুখার্জিবাবুর খুনের বিষয়ে কথা বলতে এসেছি। আপনি তো ওনার বিজনেস পার্টনার, তাই না? হ্যাঁ, কিন্তু উইদাউট পারমিশন আপনারা এভাবে এসে আমাকে ইন্ট্রোগেট করতে পারেন না। আর আমার এসব অযথা প্রশ্ন নিয়ে কথা বলার মতো সময় নেই। আপনারা এখন আসতে পারেন। তার মানে আপনি বলতে চাইছেন মুখার্জিবাবুকে আপনি খুন করেছেন? আপনি কি আমার সাথে মশকরা করছেন? সৌমেন সব সময় নিজের স্বার্থ দেখত। আমি ওকে অনেকবার বুঝিয়েছি সব সিদ্ধান্ত একা নিতে নেই, তবু কখনো কি আমার কথা শুনেছে? দেখুন দেখুন এখন কি পরিণতি। ও, আপনি বলতে চাইছেন সম্পূর্ণটা মুখার্জিবাবুর দোষ, তাই তো? দেখুন, দোষ কার ছিল সেটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। এবার আপনারা আসতে পারেন। আর কোনো রকম কথা না বাড়িয়ে অর্ঘ্য ও বিনায়ক অফিস ঘর থেকে বেরিয়ে চলে এলো। বেরিয়ে এসে গাড়িতে উঠে বসলো। লোকটার ব্যবহার কিন্তু মোটেই সুবিধাজনক মনে হলো না। তোমার কি ওর উপর সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে না সেটা বলবো না, তবে সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারছি না। দাসবাবুকে ফোন করে পোস্টমর্টমের রিপোর্টটা একবার জিজ্ঞাসা করা দরকার। ড্রাইভার, মুখার্জিবাবুর বাড়ি নিয়ে চলো। যাবার পথে ফোন কলের মাধ্যমে ইন্সপেক্টর দাসের সাথে অর্ঘ্য বেশ কিছুক্ষণ কথা বলল। অর্ঘ্যের মুখে স্পষ্ট চিন্তার ছাপ দেখা গেল। ফোনটা রাখতে রাখতে অর্ঘ্য বলল, ঠিক আছে, আপনি আসুন, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছি। দুইটি গাড়ি প্রায় একই সাথে মুখার্জি বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিতেই এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দাঁড়ালেন। আপনারা ভিতরে আসুন। অর্ঘ্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন, একবার সেই মহিলার দিকে এবং একবার দাসবাবুর দিকে। পরিস্থিতি সরল করার জন্য দাসবাবু বলে উঠলেন, ইনি রীনা দাশগুপ্ত, মিসেস মুখার্জির ঘনিষ্ঠ বন্ধু। খুনের রাতে উনি মিসেস মুখার্জির সাথেই উপস্থিত ছিলেন। তাহলে আপনাকেও আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আশা করি আপনার কোনো সমস্যা নেই তাতে। রীনা ঈষৎ মাথা নেড়ে তাদের ভিতরে নিয়ে গেলেন। মিসেস মুখার্জি সোফায় বসেছিলেন। সবাইকে ভিতরে আসতে দেখে উঠে দাঁড়ালেন। দেখুন, আপনাকে আবার বিরক্ত করার জন্য দুঃখিত। আমরা পোস্টমর্টমের রিপোর্টের ভিত্তিতে জানতে পেরেছি যে আপনার স্বামীর মৃত্যু শ্বাসরোধ হওয়ার জন্য হয়েছে। তবে গলায় যেহেতু কোনো দাগ ছিল না, স্পষ্ট বলা মুশকিল যে ঠিক কিভাবে মৃত্যু ঘটেছে। আপনারা খুনের কোনো সমাধান পেলেন? আপনি তো এই কেসের ডিটেকটিভ, তাই না? খুনির সন্ধান কি পাওয়া যাবে না? অবশ্যই মিলবে, তবে আপনাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার জানার আছে। আমি চাই আপনারা আমার সাথে সহযোগিতা করুন। অবশ্যই, বলুন আপনার কি জানার আছে। আগে আমি আর একবারের জন্য ঘরটি দেখতে চাই। সকলে ওপরের ঘরের দিকে অগ্রসর হলেন। অর্ঘ্য খুব ভালোভাবে দরজাটি খুলে এবং বন্ধ করে দেখলেন এবং প্রশ্ন করলেন, আচ্ছা মিসেস মুখার্জি, আপনারা ঠিক কোন সময়ে শব্দ শুনতে পান? আমরা তখন রান্নাঘরে ডিনারের জন্য ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই শুনতে পাই সেই চিৎকারের শব্দটা। রীনা ম্যাডাম কি আপনার সঙ্গেই ছিলেন সে সময়, তাই তো? হ্যাঁ, রীনা সবসময় আমার সাথেই ছিল। তারপর চিৎকার শুনতে পেয়ে আপনারা কি করলেন? অর্ঘ্য কথা বলার সাথে সাথে ঘরের চারিদিকে পায়চারি করতে লাগলো। তার তীক্ষ্ণ দৃষ্টি সূক্ষ্মভাবে সব কিছুকেই নিরীক্ষণ করতে থাকলো। মিসেস মুখার্জি বললেন, আমরা চিৎকার শোনার সাথে সাথেই উপরে উঠে এলাম, আর উপরে এসে লক্ষ্য করলাম যে দরজাটা ভেতর থেকে বন্ধ। ভাগ্যিস রীনা ছিল আমার সাথে, না হলে হয়তো আমি একা দরজা ভেঙে ঢুকতেও পারতাম না। আর
দরজা ভেঙে ঢুকতেই দেখতে পেলাম। অর্ঘ্য পরিস্থিতিকে একটু সহজ করার জন্য প্রশ্নটি রিনার দিকে ছুঁড়ে দিলেন। সেই সময় আপনি কি করছিলেন রিনা ম্যাডাম? আমি পুরো সময় ওর সাথেই ছিলাম। আমি আমার দিক থেকে যতটা সাহায্য করতে পারি আমি ওকে করেছি, কিন্তু ঘরে ঢোকার পর আমরা এমন কিছু দেখতে পাইনি যেটা আমাদের কাছে সন্দেহজনক হতে পারে বা যেটা আপনাদের হয়তো সাহায্য করতে পারত। শুধু ওই ঘড়িটা। ঠিক ধরেছেন, ঘড়িটা সন্দেহজনক। আচ্ছা মিসেস মুখার্জি, আপনারা ঠিক কখন খেতে বসেন? ধরুন ওই 10:30 নাগাদ। সাজানো থাক থেকে ছবিটা তুলে অর্ঘ্য মিস মুখার্জির সামনে তুলে ধরলেন। দেখুন তো ছবিটার মানুষ দুজনকে চিনতে পারছেন কিনা। রিনা এবং মিসেস মুখার্জি দুজনেই খুব যত্ন সহকারে ছবিটা দেখতে লাগলেন। রিনা মুখ ফসকে বলে ফেললেন, কামিনী? তুই মেয়েটাকে চিনিস? হ্যাঁ, মানে আমি যতদূর জানি সৌমেনদার সাথে কামিনীর একটা সম্পর্ক ছিল, সেটাও অনেক আগেকার কথা। কিন্তু এই ছবিটা এখানে এখনো কেন? এই কামিনী ভদ্রমহিলার খোঁজ দিতে পারবেন? অবশ্যই, আমি ঠিকানাটা আপনাদের লিখে দিচ্ছি। বিনায়ক, চলো। দাসবাবু আসুন। আশা করছি আমরা এই কেসের অন্তিম লগ্নে আছি। মিসেস মুখার্জি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বামীর খুনিকে আমি আপনার সামনে ঠিক পেশ করব। সঙ্গে সঙ্গে তিনজন বেরিয়ে পড়লেন কামিনী রায়ের বাড়ির উদ্দেশ্যে। যাবার পথে আর কোনো রকম কথা হলো না, কারণ বিনায়ক ও দাসবাবু খুব ভালো করেই জানেন এখন আমাদের গোয়েন্দার মস্তিষ্কে তড়িৎ চলছে। রহস্যের সমাধান হতে আর হয়তো বেশি সময় নেই। সেখানে পৌঁছানোর পর দরজায় টোকা পড়তেই বেরিয়ে এলেন একজন অল্প বয়স্ক ভদ্রমহিলা। হতভম্ব চোখে তিনি তাকিয়ে রইলেন। দাসবাবু বললেন, সৌমেন মুখার্জি খুনের তদন্ত করতে আপনার সঙ্গে আমরা কিছু কথা বলতে চাই। মহিলা নিজেকে সামলে নিয়ে তাদেরকে ঘরের ভিতরে আসার জন্য বললেন, কিন্তু তার মুখে চিন্তার ছাপ পরিষ্কার বোঝা গেল। সকলে ভিতরে প্রবেশ করলেন। মহিলা ঘরের ভেতর থেকে কয়েকটি প্লাস্টিকের চেয়ার বের করে এনে দিলেন এবং সেখানে বিনায়ক ও দাসবাবু বসে পড়লেন। অর্ঘ্য খুব সন্তর্পণে চারিদিকে লক্ষ্য করতে থাকলেন। মহিলাটি অর্থাৎ কামিনী রায় দরজার এক পাশে চুপ করে দাঁড়িয়ে রইলেন। অর্ঘ্য কামিনী রায়ের উদ্দেশ্যে প্রশ্নটি করলেন, আপনার সঙ্গে সৌমেন মুখার্জির কি সম্পর্ক সেটা বলতে পারেন? কামিনী রায় কিছুটা চমকে উঠলেন। হয়তো এই ধরনের একটি প্রশ্ন তিনি কখনোই প্রত্যাশা করেননি। শাড়ির আঁচলটা মুখের কাছে টেনে নিয়ে বললেন, সৌমেনকে আমি অনেক আগে থেকেই চিনি। ব্যবসায়িক সূত্রে কথাবার্তা শুরু হলেও পরে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি, কিন্তু সে আমাকে ধোঁকা দেয়। আমার টাকা পয়সার দিকেই তার তো বিশেষ টান ছিল। একটা বড় সংখ্যার টাকা সে আমার কাছ থেকে নিয়েছিল, কিন্তু সে ওই টাকাটা নিয়ে ভেগেছে। আর তারপর থেকে আমারও তার সঙ্গে তেমন কোনো বিশেষ যোগাযোগ নেই। সেই মুহূর্তে টেবিলে রাখা কামিনী রায়ের ফোনটি বেজে ওঠে একটি নোটিফিকেশনের শব্দে। সবাই সেটাতে ভ্রুক্ষেপ না করলেও একজন কিন্তু তার প্রতি নজর রেখেছিল। অর্ঘ্য বললেন, আশা করি আপনার সাথে শীঘ্রই দেখা হবে, আমরা এখন চলি। সকলে নিস্তব্ধে বেরিয়ে এলো। বিনায়ক বলে উঠল, আরে কি মনে হচ্ছে তুমি তোমাদের কিছুই জানাচ্ছই না? এখানে বা আমরা এলাম কেন? সেনবাবু, আপনার কি মনে হয় যে এই খুনটি কামিনী রায় করেছে? কিন্তু একজন মহিলা কিভাবে এটা সম্ভবপর হয়? বিনায়ক ও ইন্সপেক্টরের মুখে পরিষ্কার চিন্তার ছাপ দেখা গেল, কিন্তু অর্ঘ্য সেন মুচকি মুচকি হাসলেন এবং বললেন, চলুন, ঘোষালবাবুর বাড়িতে যেতে হবে। ঘোষালবাবু? এই ঘোষালবাবু মানে তোমার মাথায় যে কি চলছে তো কিছু বুঝে উঠতে পারছিল অর্ঘ্য। বিনায়ক, ধৈর্য ধরো।
আর হ্যাঁ দাসবাবু, আপনাকে একটা কাজ করতে হবে। আপনি কিছু কনস্টেবলকে দিয়ে কামিনী রায়কে নিয়ে আসতে বলুন মুখার্জি বাড়িতে। বাকিটা ঘোষালবাবুর বাড়ি পৌঁছে আপনাকে জানাচ্ছি। ইন্সপেক্টর দাস ঘাড় নাড়ালেন। গাড়ি দ্রুত গতিতে পৌঁছে গেল ঘোষালবাবুর বাড়ির সামনে। সন্ধ্যা হয়েছে। উনি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ধূপ দিচ্ছিলেন। অর্ঘ্য সেন গাড়ি থেকে নেমে তাকে হাতে নাতে ধরেন। বাকি জীবনটা আপনাকে যে কারাগারের ভেতরেই ধূপ দেখাতে হবে ঘোষালবাবু। আপনারা কিন্তু এভাবে হ্যারাস করতে পারেন না। চলুন, বাকি কথা মুখার্জি বাড়িতে গিয়ে হবে। গাড়ি সরাসরি পৌঁছে গেল মুখার্জি বাড়িতে। সেখানে পৌঁছে দেখা গেল কামিনী রায় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। ঘরের মধ্যে আর রয়েছেন মিসেস মুখার্জি এবং রীনা দাশগুপ্ত। সকলের কাছেই পুরো বিষয়টাই ধোঁয়াশা। ইতিমধ্যে উপস্থিত হওয়া সকলেই বসে পড়লেন। অর্ঘ্য সেন ছোট্ট ছোট্ট পদক্ষেপে তাদের চারিদিকে ঘুরতে থাকলেন এবং বলতে শুরু করলেন, খুনটা ঠিক যে রাতে হয়েছিল সেদিন ঘোষালবাবু আপনাদের মধ্যে উপস্থিত ছিলেন। যদি আমি ভুল না হয় মিসেস মুখার্জি, আপনাদের বাড়ির ওপরের তলায় একটি জানলা আছে যা সম্পূর্ণরূপে খুললে যে কোনো মানুষ সেখান দিয়ে প্রবেশ করতে পারে। am I রাইট? হ্যাঁ। ঘোষালবাবু সেই জানলা দিয়ে প্রবেশ করেন এবং আপনাদের পাড়ায় থাকার সুবাদেই উনি খুব সহজেই আপনাদের বাড়ির নকশাটা মাথায় রেখেছেন এবং বহুবার তিনি আপনাদের বাড়ি যাতায়াতও করেছেন। ওই জানলা দিয়ে ঢোকার পর তিনি এগিয়ে যান সৌমেনবাবুর ঘরের দিকে। সৌমেনবাবু খুব সম্ভবত বিছানায় শুয়েছিলেন। ঘোষালবাবু সুযোগটির সদ্ব্যবহার করেন। ধীরে ধীরে দরজাটি ছিটকিনি দিয়ে দেন। আর আপনাদের ঘরের কাঠামোটা এমনভাবেই তৈরি যে সেখান থেকে কোনো শব্দ বাইরে বেরোনো খুব মুশকিল। আপনি যদি বারান্দায় এসে চিৎকার না করেন তাহলে নিচে শব্দ পৌঁছানো কখনোই সহজ নয়। এদিকে ঘোষালবাবুকে তো আপনারা জানেনই, তিনি ফিজিক্স বায়োলজিতে বিশেষ দক্ষ। হিউম্যান অ্যানাটমি নিয়ে তিনি রিসার্চ করেছেন। তার কাছে ব্যাপারটা খুবই সহজ যে কিভাবে একজন মানুষকে ধরলে নিস্তব্ধে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। উনি সেই পদ্ধতি অবলম্বন করেন এবং বিনা ধস্তাধস্তিতেই কাজটি সম্পন্ন করেন। কিন্তু এর সাথে ঘড়ির কি সম্পর্ক? এই দরজাটা আবার ভেতর থেকে বন্ধ ছিল কিভাবে? এখানেই তো মোক্ষম চালটি তিনি চালেন। ঘড়ির ব্যাটারি ডিসচার্জ করে দেওয়াটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। মনে পড়ছে বিনায়ক, ঘোষালবাবুর ল্যাবে যখন আমরা ঢুকেছিলাম তখন সেখানে একটা ডিভাইস রাখা ছিল যেটা ব্যবহার করলে খুব সহজেই আমরা যে কোনো ব্যাটারিকে ডিসচার্জ করতে পারি, এবং তিনি ঘড়ির কাঁটাটি ঘুরিয়ে ঠিক 11টায় সেট করেন যাতে করে ঘরে আসা যে কোনো ব্যক্তি প্রথমে ঘড়ির দিকে তাকিয়ে ভাবে যে খুনটি সঠিক 11টার সময়তেই হয়েছে। এই দেখুন, ঘড়িটি চলমান। অর্ঘ্য ঘড়িটা বার করে সবাইকে দেখান। ঘড়িটির কাঁটা টিক 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 করে এগিয়ে চলেছে। ব্যাটারি ডিসচার্জ হয়ে যাওয়ার কারণে ঘড়িটি বন্ধ হয়ে গেছিল। সেটা তো বোঝা গেল, কিন্তু দরজা ঠিক ভিতর থেকে কিভাবে বন্ধ করা হলো? আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করতেন তাহলে বুঝতে পারতেন যে দরজার মধ্যে একটি খুব সূক্ষ্ম ফাঁক রয়েছে যার মধ্য দিয়ে চট করে ছিটকিনিটাকে আমরা টানতে পারি। হ্যাঁ, হাতের সাহায্যে অবশ্যই নয়, কিন্তু ম্যাগনেটিক স্ট্রিংয়ের সাহায্যে এটি খুব সহজেই করা সম্ভব। ম্যাগনেটিক স্ট্রিং বলতে একটি তড়িৎ চুম্বক আবিষ্ট সুতো, যেটার সাহায্যে আমরা খুব সূক্ষ্ম কাজ করতে পারি। সুতোর ব্যবহার করেই তিনি ঘরের বাইরে থেকে ছিটকিনিটাকে আটকে দেন। এত কিছু শোনার পর হঠাৎ করে মিসেস মুখার্জি উত্তেজিত হয়ে ওঠেন। তাকে সামলাবার জন্য রীনা তাকে আগলে ধরেন। মিসেস মুখার্জি অঝোর কান্নায় ভেঙে পড়েছেন। অর্ঘ্য বলে চললেন, আর এই যে ঘোষালবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি সঠিক সময়ে কামিনী রায়কে ফোনের টেক্সটটা না করতেন তাহলে হয়তো এই রহস্যের সমাধানই হতো না। আপনি যখন ওনাকে টেক্সট করলেন সেই সময় আমরা তার বাড়িতেই উপস্থিত ছিলাম। আপনার টেক্সটটা আসার সাথে সাথেই কামিনী রায়ের ফোনের ডিসপ্লে চলে উঠল। তার মধ্যে আপনার এবং কামিনী রায়ের ছবি দেখে সহজেই বোঝা যাচ্ছিল যে আপনাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক রয়েছে। তাই নিজের প্রেমিকার হয়ে প্রতিশোধ নিতে ঘোষালবাবু এই ঘটনাটি ঘটালেন। কি ঘোষালবাবু, ঠিক বলছি তো? ঘোষালবাবু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। কামিনী রায় ও ঘোষালবাবু একে অপরের দিকে তাকাতে থাকলেন। এক রাশ নীরবতা বিরাজ করেছে ঘরের চারিদিকে। ধীরে ধীরে দুজনের মুখেই অপরাধ বোধ ছেয়ে গেল।
নিজের প্রেমিকার প্রতিশোধ এবং ব্যবসায়িক টানাপোড়েনের কারণে আপনি একজন মানুষকে খুন করে বসলেন? আপনি না একজন অধ্যাপক? আপনার তো নিজের বুদ্ধির সৎ ব্যবহার করা উচিত। ইন্সপেক্টর দাস, এনাদের গ্রেপ্তার করুন। আর মিসেস মুখার্জি, আপনার জন্য আমি খুবই দুঃখিত। নিজের আপনজনকে হারানোর কষ্ট একমাত্র সেই মানুষটিই বুঝতে পারে। তবে আমি আপনাকে একটি কথা দিতে পারি, ভবিষ্যতে আপনার সাথে শত্রুতা করার কথা কেউ ভাববে না। ভালো থাকবেন, চলি। সন্দেশকে কোলে নিয়ে বিনায়ক বসেছিল। ল্যাপটপের স্ক্রিনে মুখ ডুবিয়ে বসে আছেন আমাদের গোয়েন্দাবাবু। বিনায়ক সন্দেশের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুমি ঠিক কি করে জানলে বলো তো? এই আমার তো ঘোষালবাবুকে কখনো সন্দেহই হয়নি। অনেক সময় এমন হয় বন্ধু, আমাদের সামনে থাকা কোনো প্রমাণকে আমরা নাকচ করে যাই। তবে আমার কিন্তু এই কেশে হাত দিয়ে বেশ একটা সুবিধা হলো। সেটা মুখার্জি বাড়িতে ঢোকার সময় বোঝা গিয়েছিল। লাভ ইন ফার্স্ট সাইট। পেয়ে গেছি। কি পেয়ে গেলে? সেটা না হয় পরের গল্পেই বলি। আপনারা এতক্ষণ শুনলেন আজকের গল্প মুখার্জি বাড়ির হত্যা রহস্য। কথকের ভূমিকায় শুভায়ু, অর্ঘ্য সেন, চিত্রদীপ, বিনায়ক দত্ত, আবির, মিসেস মুখার্জি, তিয়াস, ইন্সপেক্টর দাস, সুরঞ্জন, রীনা দাশগুপ্ত, সুকন্যা, শোভন দে, বিশ্ববৈরাগী, ঘোষালবাবু, অগ্রজ, কামিনী রায় ও রিপোর্টারের ভূমিকায় নন্দিতা এবং গল্পের ভাবনায় নিকোলাস। সমগ্র পরিচালনায় HSP স্টুডিও টিম।